আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা আবারও হাজির হলাম যে আমাদের রসায়নের 10 অধ্যায় নিয়ে। অধ্যায় 10-এর মধ্যে আমার কাছে লাগে রসায়নের সবথেকে সহজ অধ্যায় নাম যদি বলি তাহলে অধ্যায় 10 ধাতু নিষ্কাশন। অধ্যায় 10 ধাতু নিষ্কাশন। আমি এখানে মানে আগ থেকেই তোমাদের সময় নষ্ট না করার জন্য আমি আগ থেকে এখানে কিছু নোট করে রেখেছি। এটা হলো সক্রিয়তা সিরিজের মাধ্যমে ও এটা হলো সক্রিয়তা সিরিজ, আর এটা হলো এই যে আকরিক বা ধাতু বা সংকেত যেগুলো আছে আর কি, এগুলাই সাধারণত এই চারটা আর এইটা এগুলা যদি আয়ত্ত করতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে 10 অধ্যায়ের মধ্যে আর অজানা কিছু থাকবে না। হালকা পাতলা শেষের দিকে, অধ্যায়ের শেষের দিকে কিছু থাকতে পারে, বাট এগুলো থেকে প্রশ্ন আসে না সাধারণত। আর মোস্ট ইম্পর্টেন্ট এগুলা সংকেত আমরা যদি একটু দেখি, আকরিকের নাম আর যার আকরিক সংকেত তিনটা আছে এখানে। এখানে সোডিয়ামের আকরিক হলো খাদ্য লবণ অথবা সাগরের পানি, এখানে সংকেত হলো NaCl। ক্যালসিয়ামের আকরিকের নাম হলো লাইমস্টোন অথবা চুনাপাথর, এর সংকেত হলো CaCO3। আর 3 নম্বর হলো অ্যালুমিনিয়াম বক্সাইড, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো বক্সাইড, এর সংকেত হলো Al2O3 2 অনু পানি অথবা 2H2। তারপর 4 নম্বরে যদি দেখি জিঙ্ক ব্লেড এবং ক্যালামাইন। এখানে জিঙ্কের আকরিক কয়টা? দুইটা আকরিকের, প্রথমটা হলো জিঙ্ক ব্লেড, দ্বিতীয়টা হলো ক্যালামাইন। জিঙ্ক ব্লেডের সংকেত হলো ZnS, ক্যালামাইনের সংকেত হলো ZnCO3। 5 নম্বরে যদি দেখি আমরা আয়রন Fe, এখানে আয়রনের 3টা আকরিক আছে। এই 3টা আকরিকের মধ্যে প্রথম হলো ম্যাগনেটাইট, দ্বিতীয় হলো হেমানাইট, তৃতীয় হলো লিমোনাইট। এখানে ম্যাগনেটাইটের সংকেত Fe3O4, হেমানাইট Fe2O3, লিমোনাইট Fe2O3 3 অনু পানি অথবা 3H2। 6 নম্বরে যদি দেখি আমরা লেড পিবি, লেড হলো গ্যালেনা, আকরিকের নাম আর কি গ্যালেনা, সংকেত হলো PbS। 7 নম্বর হলো কপার Cu, এর আকরিক হলো কপার পাইরাইটস সালফোসাইড। এখানে দুইটা কপারের আকরিক, দুইটা, এক হলো কপার পাইরাইটস, দুই হলো সালফোসাইড। কপার পাইরাইটস এর সংকেত হলো CuFeS2, সালফোসাইডের সংকেত হলো Cu2S। 8 নম্বরে যদি আমরা দেখি মার্কারি Hg, মার্কারির সংকেত, এগুলো আর কি সংকেত তো আমরা সবাই জানি। মার্কারির আকরিক হলো সিলনেবার HgS, আকরিকের সংকেত আর কি। 9 নম্বর টাইটেনিয়াম টাইটেনিয়াম, আকরিকের নাম হলো রুটাইল, সংকেত হলো TiO2। 10 নম্বর যদি আমরা দেখি ক্রোমিয়ামের ক্রোমিয়ামের আকরিক হলো ক্রোমাইটের সংকেত হলো FeOCr2O3, ক্রোমাইটের সংকেত হলো FeOCr2O3। আমাদের এই চার্ট 10টা দিছি, আরো 2-1টা আছে বাট প্রয়োজন নেই। আমাদের এই 10টা যদি শিখি আমাদের 10 অধ্যায়ের প্রায় কভার হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি, এখানে এই যে সক্রিয়তার সিরিজ যেটা আছে আর কি, এটাকে একটা ছন্দের মাধ্যমে সাজিয়েছি। কেনাকে মেগাইবার এলো যেন ফিরেশনিকে পাবে আয় কপিল হাজিয়াজ পেটাবে আমায়। তো এই সক্রিয়তার সিরিজকে 3 ভাগে ভাগ করছে, অধিক সক্রিয়, মধ্যম সক্রিয়, কম সক্রিয়। এখানে কে না কে মেগাইবার এলো যেন ফিরেশনিকে পাবে হায় কপিল হাজি আর পেটাবে আমায়। এগুলোর মাধ্যমে কে দিয়ে পটাশিয়াম, না দিয়ে সোডিয়াম, তারপর আবার কে দিয়ে ক্যালসিয়াম, মেগাইবার দিয়ে ম্যাগনেসিয়াম, এলো দিয়ে অ্যালুমিনিয়াম, জেনো দিয়ে জিঙ্ক, ফিরে দিয়ে আয়রন, সোনিকে দিয়ে এসএন, তারপর পিবি, যেগুলো আছে আর কি, বাকিগুলো সংকেত দেওয়া হয়েছে। এই ছন্দটা যদি মুখস্থ করতে পারো তাহলেও হবে। এই এই সক্রিয়তা সিরিজটা তোমরা মনে রাখতে পারবে আর কি। তারপরে এখানে যদি আমরা দেখি কে থেকে এল পর্যন্ত, এগুলো হলো অধিক সক্রিয়, যা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করা হয়, ধাতু নিষ্কাশন করা হয়। আবার যদি দেখি এই জেডএন থেকে জিঙ্ক থেকে পিবি হলো গেলে না লেড, জিঙ্ক থেকে লেড পর্যন্ত এই মধ্যম সক্রিয়, যা কার্বন বিজারণের মাধ্যমে। আবার লাস্টের গুলা এইচ হাইড্রোজেন থেকে একবারে AU পর্যন্ত, হাইড্রোজেন থেকে AU আমাদের এখানে নাই সম্ভবত, এটা পর্যন্ত এগুলো কম সক্রিয়, যা স্ববিজারণ। বইয়ে মনে হয় সম্ভবত আরেকটা পাঠ করছে, বাট এগুলো সব স্ববিজারণ, যা আমাদের পরিবেশে এই তোমার নিষ্কাশিত অবস্থায় আমরা পাই এগুলো। আর নিচে আমরা 2টা স্টার চিহ্নের মাধ্যমে
দেখিয়েছি যে এস সালফার যেগুলো থাকবে, সালফারের ক্ষেত্রে তাপ জারণ যা বায়ুর উপস্থিতিতে হবে, আর অক্সিজেনের ক্ষেত্রে বাষ্পীকরণ বায়ুর অনুপস্থিতি হবে। আচ্ছা, এ পর্যন্ত আমি সরে গেলাম, তোমরা একটা স্ক্রিনশট নাও। এই হোক ভাই, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন যদি আমরা দেখি ধাতু নিষ্কাশন, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বি বি আই, ধাতু নিষ্কাশন। ধাতু খালি বর্ষ হবে এখানে, খালি বর্ষ বলেছে আমাদের আসো। আচ্ছা, এটা মুছে দিই, ধাতু নিষ্কাশন এখানে কাজ করছে না, যাই হোক। ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশন যদি দেখি, ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমাদেরকে 3 থেকে 4টা ধাপ, মানে 3 থেকে 4টা ধাপ হিসাবে যদি আমরা করি তাহলে বেটার হয়। বইয়ে যে এরকম দিচ্ছে, বইয়ে 5টা ধাপ দিচ্ছে, আমরা 4টা দিয়ে করলে হবে। প্রথম অবস্থায় যদি আমরা দেখি একটা ধাতুকে নিষ্কাশন করেই দেখাই, একটা ধাতুকে নিষ্কাশন করেই দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে লেড ধাতুকে নিষ্কাশন করি, বলে না হচ্ছে লেড ধাতু নিষ্কাশন, না হতে লেড ধাতু নিষ্কাশন এখানে দেখাবো। এক নম্বর ধাপে আমরা লিখবো, আমরা তো গেলেনার সংকেত জানি, কোথায় গেলেনা কই, গেলেনা গেলেনা, এই যে পিবিএস গেলেনা, গেলেনা পিবিএস। প্রথম অবস্থায় যদি আমরা লিখি, প্রথমত গেলেনাকে জোকরা সারের মাধ্যমে টুকরো টুকরো এবং বলকা সারের মাধ্যমে মিহিদানায় পরিণত করতে হবে। আমরা প্রথমত গেলেনাকে জোকরা সারের মাধ্যমে টুকরো টুকরো এবং বলকা সারের মাধ্যমে মিহিদানায় পরিণত করতে হবে। এবং বলকা সারের মাধ্যমে মিহিদানায় পরিণত করতে হবে। যাই হোক, প্রথম ধাপ তো 2 নম্বর ধাপ যদি আমরা দেখি, 2 নম্বরে আমাদেরকে এই আকরিকটিকে আমরা এখানে 4টা ধাপ আছে, 2 নম্বরের মধ্যে 4টা ধাপ আছে। তেল ফেনাবা সমান পদ্ধতি আছে, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি আছে। আচ্ছা, আমরা এখানে 2 নম্বর যদি লিখি, 2 নম্বরটা জায়গা তো নাই, আচ্ছা আমি এগুলো মুছে দিই। এখন আমরা যদি 2 নম্বরের দিকে তাকাই, তাহলে 2 নম্বরের 4টা ধাপ পাবো আমরা। 2 এর 4টি ধাপ দেখলাম। 1 নম্বর মানে 4টা রয়েছে, আমি একটু যদি দেখাই তোমাদেরকে তাহলে দেখতে পারবে। হাইড্রোলাইটিক পদ্ধতি, তেল ফেনাবা সমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ, আর হলো এই যে বক্সাইডকে যেটা করে আর কি এই রাসায়নিক পদ্ধতি। আমরা এখন দেখবো হাইড্রোলাইটিক পদ্ধতি। হাইড্রোলাইটিক পদ্ধতি 2, হাইড্রোলাইটিক পদ্ধতি 2, তেল ফেনাবে সমান, তেল ফেনাবে
ভাসমান পদ্ধতি, তারপর 3 চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, 4 হলো রাসায়নিক পদ্ধতি। চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, 4 নম্বরে যদি আমরা দেখি রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি, এই 4টা পদ্ধতি আমাদের 2 নম্বরের জন্য আছে। এখন 4টাকে আমরা কোনটায়, মানে কোন ধাতু নিষ্কাশনের জন্য কোনটাকে আমরা ব্যবহার করব প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে মনে রাখার একটা বেস্ট উপায় আছে, বলি দাঁড়াও। চৌম্বকীয় পৃথকীকরণ, আচ্ছা একটু চিন্তা করো তো ভাই, চৌম্বকীয় পৃথকীকরণ বলতে চুম্বক যেখানে আছে অবশ্যই লোহা জাতীয় জিনিসের মধ্যে এগুলো প্রয়োগ হবে। তাহলে আমরা যদি এখানে দেখি এই যে এটা, এই যে দুইটা, এটা আমাদের 3-এর জন্য, দাঁত 3-এর জন্য, দাঁত 2 আর 4। 4 যদি আমরা বলি, এখানে যদি 4 নম্বর যদি লিখি, আচ্ছা 4 আমরা একটু পরে লাগবো। এখানে রাসায়নিক যে পদ্ধতিটা, এটা মনে রাখবে সব সময়, রাসায়নিকটা অ্যালুমিনিয়ামে ব্যবহৃত, সবসময় রাসায়নিকটা রাসায়নিক পদ্ধতিটা সব সময় অ্যালুমিনিয়ামে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন বাকি যদি আমরা আরো 2টা জানি, এই 2টা এবং রাসায়নিক পদ্ধতি 3টা যদি আমরা জানি, এই 3টার বাহিরে যতগুলো হবে সবগুলাই তো হাইড্রোলাইটিক পদ্ধতি হবে, তাই না? আচ্ছা, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি যেটা আছে এটার মধ্যে দেখো, চৌম্বকীয় পৃথকীকরণের আমি এটা একটু দেখাই। 3 নম্বরটা যদি এখানে দেখাই, তাহলে Fe আয়রনের যতগুলো আছে, আয়রনের এখানে আয়রনের সবগুলো, এরপরে যদি আমরা দেখি যেমন ম্যাগনেটাইট, হেমানাইট, হেমাটাইট, লিমোনাইট, ক্রোমাইট, রুটাইল, ওই যে লাস্টের 2টা আছে না, ক্রোমাইট আর রুটাইল, ক্রোমাইট আর রুটাইল, এই 2টা এখানে হবে, ক্রোমাইট আর রুটাইল। এখানে যদি লিখি আমি ক্রোমাইট রুটাইল লিখি, এরকম আর এখানে যদি দেখি আমরা ক্রোমাইট, তাহলে আমরা পেয়ে গেলাম 1 2, আমরা পেয়ে গেলাম 2টা, আর বাকি আমরা যে কোনো এই 1 অথবা 2 এর গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের শেষ। এখন যদি আমরা দেখি হাইড্রোলাইটিক পদ্ধতিতে এই হাইড্রোলাইটিক পদ্ধতিতে শুধু 2টা হয়, হাইড্রোলাইটিক পদ্ধতিতে শুধু 2টা হয়। এটা আমরা দেখবো প্রথম নম্বরটা, প্রথমটা যদি আমরা এখানে আনি, এখানে এটা 3, তাহলে হাইড্রোলাইটিকের মধ্যে আমরা 2টা আছে, হাইড্রোলাইটিক জানলাম, চৌম্বকীয় পৃথকীকরণ জানলাম, রাসায়নিক পদ্ধতি জানলাম। এই 3টা যদি আমরা জানি তাহলে অটোমেটিক আমাদের বাকি যেগুলো থাকবে সেগুলো 2 নম্বরে হবে, আমরা এটা নিশ্চিত, তাই না? তাহলে দেখো ক্যালামাইন এবং চুনাপাথর, এটা কি ক্যালামাইন এবং চুনাপাথর, ক্যালামাইন এবং চুনাপাথর। শেষ। এখন ভাই বলো তো, এখন কি আমরা যেটা আসবে সেটা কি পারবো না? এখন আমাদের এখান থেকে যা আসবে আমরা কি পারবো না ভাই, একটু বলো। এখানে দেখো মানে কি দিছে, আমরা গেলে না কোথায় আছে আমাদের দেখতে হবে, গেলে না, এখানে তো নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নেই, আমরা নিশ্চিত
তেল ফেনা আবার সমানে গেলে না হবে, একটু দেখে নিই। আমরা কিন্তু নিশ্চিত তেল ফেনা আবার সমান গেলে না, তেল ফেনা আবার সমান তেল ফেনা আবার সমান। তাহলে আমরা 2 নম্বরে লিখবো একে বা গেলে না কে। আমরা যদি এখানে লিখি গেলে না কে, গেলে না কে, গেলে না কে তেল ফেনা আর সমান। তেল ফেনা আবার সমান পদ্ধতিতে একে গণীকৃত করা হয়। তাহলে এইগুলা 2 নম্বরটাকে গণীকৃত করা, গণীকৃত করার ধাপ লিখি, যদি গণীকৃত করার ধাপ। এখানে গেলেনাকে তেল ফেনা আবার সমান পদ্ধতিতে গণীকৃত করা, গণীকৃত করা, গণীকৃত করবো লিখি, গণীকৃত করবো। 3 নম্বর তো আমরা জানি। 3 নম্বর বলো তো, তোমরা বলো তো ভাই, এটাকে তাপজারণ পদ্ধতি হবে না বস্মীকরণ পদ্ধতি হবে? 3 নম্বর তো সোজা, তাপজারণ না বস্মীকরণ, এখানে বলো। আচ্ছা, আমরা যদি এখানে লিখি আমরা জানি, আমরা জানি, আমরা জানি গেলেনা হলো পিবিএস, গেলেনা, গেলেনা সংকেত হলো পিবিএস অথবা গেলেনা হলো পিবিএস লিখলে হবে। আমি জায়গা সত্যাই গেলেনা হলো পিবিএস, গেলেনা হলো পিবিএস লিখলাম শুধু। আচ্ছা, এখন 3 নম্বরে যদি আমরা লিখি এই পিবিএস অবশ্যই এস আছে লাস্টে, তাই কি হবে আমাদের? এটা হবে তাপজারণ, তাপজারণ পদ্ধতি হবে বায়ুর অনুপস্থিতিতে, না বায়ুর উপস্থিতি, তাপজারণ পদ্ধতি হবে বায়ুর উপস্থিতিতে। আমরা এখন 3 নম্বর যদি লিখি যে এখানে গণিকৃত, এটা কিন্তু গণিকৃত হয়েছে, গণিকৃত পিবিএস কে বা গেলেনাকে, গণিকৃত, গণিকৃত, গণিকৃত পিবিএস লিখলাম, গণিকৃত পিবিএস কে তাপজারণ পদ্ধতিতে, গণিকৃত পিবিএস কে বায়ুর অনুপস্থিতিতে, বায়ুর, বায়ুর উপস্থিতিতে, উপস্থিতি তোমরা বলো না, বায়ুর উপস্থিতিতে, বায়ুর, বায়ুর উপস্থিতিতে তাপচারণ পদ্ধতিতে, বায়ুর উপস্থিতিতে তাপচারণ পদ্ধতিতে ধাতব অক্সাইড, মানে আচ্ছা আগে লিখে নিই, বায়ুর উপস্থিতিতে তাপচারণ পদ্ধতি, তাপচারণ পদ্ধতি, তাপচারণ পদ্ধতিতে ধাতব অক্সাইড, অক্সিজেন যোগ হবে বায়ুর উপস্থিতিতে, এখানে অক্সিজেন যোগ হবে সবসময়, মনে রাখবে তোমরা। অক্সিজেনের সাথে পিবিএস গেলেনাটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, মানে বিক্রিয়াটা দেখাতে হবে। আচ্ছা আমি লিখি, তারপর তোমরা দেখো বিক্রিয়াটা দেখাতে হবে, বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে সবসময়। আর সালফার হলে, সালফার মানে বায়ুর অনুপস্থিতি যদি হয়, বায়ুর অনুপস্থিতি যদি হয় তাহলে তাপ জারণ কিছুর সাথে বিক্রিয়া না করে শুধু তাপ, তাপ হবে, মানে এই যে তাপের চিহ্নটা এখানে বিক্রিয়ার মধ্যে দেখাতে হবে। আমরা এখন লিখি তাপজারণ পদ্ধতিতে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড তথা পিবিওএ, পিবিওএ পরিণত করা হয়, পিবিওএ পরিণত করা হয়, পিবিওএ পরিণত করা হয়, করা হয়। আচ্ছা, 3 শেষ পার্ট বিক্রিয়াটা। এখানে আমরা যদি না সংকেত জানি, বিক্রিয়াটা দিতে হবে অবশ্যই পিবিএস প্লাস, পিবিএস প্লাস অক্সিজেন, যেহেতু O2 এখানে বিক্রিয়া, ওকে পিবিএস প্লাস অক্সিজেন এই চিহ্ন দিলাম বিক্রিয়ার জন্য। এখন কি হবে, এসটা অবশ্যই সরে SO2 হবে, আর এখানে পিবি এর সাথে ও যোগ হয়ে যাবে, এসে এস চলে যাবে, আর একটা ওর সাথে, এখানে 2টা ও আছে, এখানে একটা ও যোগ হবে, তো SO2 হবে। বলতে পারবো একটু কিভাবে, এখানে সমতা করলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, মুছে দিলাম।
আমাদের 3 নম্বর ধাপ শেষ হলো। এখন আমি এগুলো আবার মুছবো, এগুলোকে আমি আবার মুছে দিই। 4 নম্বর ধাপে আমরা চলে যাব। 4 নম্বর ধাপ যদি আমরা দেখি, তাহলে 4 নম্বর ধাপে আমরা যেহেতু এই কার্বন বিজারণের মাধ্যমে আমরা এখানে এই যে ধাতুটা নিষ্কাশন করতেছি, এগুলো কিন্তু কার্বন বিজারণের মাধ্যমে করতেছি, মানে এই মধ্যম সক্রিয় যেগুলো আছে আর কি, মধ্যম সক্রিয় যেগুলো আছে কার্বন বিজারণের মাধ্যমে করতেছি। দেখো এখানে পিবিএস আছে, সবার লাস্টে পিবিএস আছে, তাই আমরা এখন তাই কার্বন যোগ করতে হবে 4 নম্বর ধাপে। এগুলো মুছে দিলাম। মুছে দিলাম। চার নম্বরের জন্য আমাদেরকে কার্বন যোগ করতে হবে। 4 নম্বরের জন্য আমাদেরকে কি করতে হবে? কার্বন যোগ করতে হবে। উৎপন্ন লেড অক্সাইড 4 নম্বর দিকে আমরা লিখলাম। উৎপন্ন কি হয়েছে? উৎপন্ন লেড অক্সাইড, উৎপন্ন লেড অক্সাইড। বিয়ের সাথে অক্সাইড যোগ হয়েছে, তাই উৎপন্ন অক্সিজেন যোগ হয়েছে, তাই অক্সাইড হচ্ছে উৎপন্ন লেড অক্সাইড। অক্সাইড উৎপন্ন লেড অক্সাইড। লেড অক্সাইডের সাথে কার্বন যোগ করে বিজারণ প্রক্রিয়ায় লেড ধাতু উৎপন্ন করে। কারণ উৎপন্ন লেড অক্সাইড, লেড অক্সাইডের সাথে উৎপন্ন লেড অক্সাইডের সাথে কার্বন যোগ করে, কার্বন যোগ করে বিজারণ প্রক্রিয়ায় লেড ধাতু উৎপন্ন করা। কার্বন যোগ করে বিজারণ প্রক্রিয়ায় লেড ধাতু উৎপন্ন করা, তৈরি লিখতে হবে। উৎপন্ন লিখলাম, উৎপন্ন করা হয়, উৎপন্ন করা হয়। আচ্ছা, আমরা এখন এটা বিক্রিয়া দিতে হবে। এখন কি করতে হবে? এর বিক্রিয়া দিতে হবে। এর বিক্রিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে দেখতে পারবো আমাদের উৎপন্ন হয়েছিল আগে পিবিও, এর সাথে যদি আমরা কার্বন যোগ করি সোজা হিসাব, মানে চিহ্ন দিলাম, পিবিও লিখলাম, যোগ করলাম কার্বন, হয়ে গেল শুধু পিবি প্লাস সিও। ওকে, বিক্রিয়াটা যদি দিতে পারো, তাহলে আমাদের ধাতু নিষ্কাশন কমপ্লিট। আমাদের কি ধাতু নিষ্কাশন কমপ্লিট। এছাড়াও আরেকটা ধাপ দিতে পারো, অথবা নিচে দিতে পারো। এভাবে কার্বন বিজারণ প্রতিষ্ঠিত গেলে না হতে লেড ধাতু নিষ্কাশন করা হয়। এখানে লিখতে পারো এভাবে, লিখলাম না সামনে, এভাবে দিয়া কার্বন বিজারণের মাধ্যমে, আমরা কিন্তু মাধ্যমে নিষ্কাশন করা হয় যে ধাতুটাকে, সেটার মাধ্যমে আমরা লেড ধাতু নিষ্কাশন করেছি। লেড ধাতু তাই বলতে হবে এভাবে কার্বন বিজারণ পদ্ধতিতে গেলে না হতে লেড ধাতু নিষ্কাশন করা হয়। শেষ। এখন আমাদের মধ্যম সক্রিয় ধাতুতে যেগুলো আছে, আশা করি সবাই বাকিগুলো পারবে। এগুলো মুছে দিই। তারপর আমাদের দেখতে হবে স্ববিজারণ যেগুলা, এগুলা তো আর এই নিষ্কাশনের কিছু নেই। স্ববিজারণ যেগুলা, সেগুলো তো আর নিষ্কাশিত হয়ে, মানে নিষ্কাশিত অবস্থায় আমরা পাই। নিষ্কাশিত অবস্থায় আমরা সেগুলোকে প্রকৃতির মধ্যে দিয়ে থাকি। আমরা এখন দেখবো ভাই বক্সাইডটা একটু আলাদাই রাসায়নিক পদ্ধতি যেটা আছে, বা কার্বন বিজারণ। রাসায়নিক পদ্ধতি হলো কার্বন বিজারণ, না, রাসায়নিক পদ্ধতিটা কার্বন বিজারণ নয়, যেহেতু বক্সাইড, তাই এটা হবে এটা হবে আমাদের তড়িৎ বিশ্লেষণ। এই উপরেটা আর কি, কম সক্রিয়, মধ্যম সক্রিয়, অধিক সক্রিয় যেটা আছে উপরেটা সবার শেষে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা এখানে লিখি বক্সাইড হতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। বক্সাইড হতে দিছে, দেখো বক্সাইড হতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। আমরা যদি এখানে দেখি ঠিক আগের মতো
1 নম্বর ধাপে বক্সাইটকে যোগ রাসায়নিক মাধ্যমে টুকরো টুকরো এবং বলকা রাসায়নিক মাধ্যমে মিহি দানায় পরিণত করতে হবে। 2 নম্বরে আমাদেরকে বক্সাইট ওই যে রাসায়নিক পদ্ধতিতে গণিত করতে হবে। রাসায়নিক পদ্ধতিতে আর 3 নম্বরে বস্মীকরণ হবে। বস্মীকরণ তো আবার বায়ুর অনুপস্থিতিতে হবে। বস্মীকরণ আবার বায়ুর অনুপস্থিতিতে মানে কি হবে? বস্মীকরণ মার্কারটা যা করতেছে আর কি। বায়ুর অনুপস্থিতি অনুপস্থিতি। আচ্ছা, আমরা এই এটা যদি না লিখি আর কি 2 নম্বর পর্যন্ত থাকলেও আমাদের হইতো। 2 নম্বর পর্যন্ত থাকলেও আমাদের হইতো, সমস্যা নাই। আমরা 2 নম্বর পর্যন্ত লিখবো। লেখার পর আমরা 3 নম্বরে যদি লিখি যে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এর গলনাঙ্ক অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন ব্যয়বহুল। এই তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড এই তাপমাত্রায় লিখি আমরা এই তাপমাত্রায় কি যেন বলে দিলাম। এই তাপমাত্রায় অ্যালুমিনিয়াম নিষ্কাশন ব্যয়বহুল। তাই এর সাথে আমাদেরকে ক্রায়োলাইট যোগ করতে হবে। তাই এর সাথে ক্রায়োলাইট যোগ করলাম। ক্রায়োলাইটের সংখ্যাটা আমি যদি লিখে দিই তাহলে মনে হয় ভালো হবে। AlF6 ক্রায়োলাইট অথবা সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট যোগ করা হয়। যোগ করে একে 800 ডিগ্রি হতে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করে লিখছি, যোগ করতে হবে। যোগ করে 800 থেকে 1000 ডিগ্রি তাপমাত্রায় গলে যায়। তারপরে আমরা 4 নম্বর না দিয়ে যদি এখন লিখি এবার কার্বন পাত্র নিতে হবে, অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে হয়। এবার কার্বন যুক্ত একটি পাত্র নেওয়া হবে। এবার আমরা এখানে এগুলো নিলাম। এই দেখো এখন কিন্তু আমাদের লাস্ট পর্যায়ে আছে। এখন এবার দেখো বা এখন লিখতে হবে এখন কার্বন, এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট থাকে এই যে লেখাগুলো। এখন কার্বন যুক্ত একটি পাত্র নেওয়া হয় এবং কার্বন যুক্ত একটি পাত্র নেওয়া হয় যা ক্যাথোড হিসাবে কাজ করে।
কেতুর হিসেবে কাজ করে এবং পাত্রের মাঝে কি নিতে হবে, একটি কার্বন দণ্ড নিতে হবে যা অ্যানোড হিসেবে কাজ করে। আবার এর মধ্যে একটি কার্বন দণ্ড নেওয়া হয় যা হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। হিসেবে কাজ করে। এখন আমরা নিব অ্যানোড কেতুর নিলাম, যারা নিম্নোক্ত রূপে আয়নিত হয়, দেখি এরপর বিদ্যুৎ প্রবাহিত করলে নিম্নোক্ত রূপে আয়নিত হয়। এরপর বিদ্যুৎ প্রবাহিত করলে এটি নিম্নোক্ত রূপে আয়নিত হয়। আয়নিত হয়। এখন এসে বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে Al2O3। দেখি Al2O3 বিক্রিয়াটা দিই, তারপর এখানে সমতা করলে ভালো হয় আর কি। Al আর কি হবে প্লাস ও, যা আমরা ভালো করে জানি, বাট এখানে সমতা করলে দেখবো 3O আসবে, 2Al আসবে, যা এখানে আছে আর কি। এখন 3 প্লাস এবং 2 মাইনাস, আমরা জানি অক্সিজেন সবসময় মাইনাস হয়, 2 মাইনাস অক্সিজেনের মান যেটা আছে বিক্রিয়া এটা আমরা একটু মুছে দিই। মুছলাম ভাই, ওকে। এটা আমরা মুছি, এটার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এখন বিক্রিয়া তাই না, আমরা লিখলাম বিক্রিয়া অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার হয় ঋণাত্মক চার্জযুক্ত। এখানে আমরা যদি বর্ণনাটা দেখি তাহলে অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার হয় ঋণাত্মক চার্জযুক্ত O2 মাইনাস। এখানে দেখি অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার হয় ঋণাত্মক চার্জযুক্ত ধনাত্মক তড়িৎদ্বার হয় ঋণাত্মক চার্জযুক্ত O2 মাইনাস কর্তৃক আকৃষ্ট হয় এবং O2 মাইনাস চার্জযুক্ত, এখানে লিখি O2 মাইনাস, ওকে, O2 মাইনাস কর্তৃক আকৃষ্ট হয় এবং অ্যানোডের ইলেকট্রন দান করে O2 গ্যাস উৎপন্ন করে, যা ইলেকট্রন সংকেত দিলাম, যা ইলেকট্রন দান করে O2 গ্যাস উৎপন্ন করে, O2 গ্যাস উৎপন্ন করে। ওকে, অ্যানোড বিক্রিয়া যদি আমরা দেখি, আবার বিক্রিয়া
বিক্রিয়া। কেতুর বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে এখানে দেখো কেতুর ধনাত্মক, কেতুর কত বেশি কি ঋণাত্মক, তো ঋণাত্মক হবে না ভাই, তো ভুল দিছে, তো ধনাত্মক হবে, ধনাত্মক ধনাত্মক, ও ধনাত্মক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, এখন কেতুর বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে দেখো এই কেতুর ঋণাত্মক ঋণাত্মক তড়িৎদ্বার হয়, কেতুর ঋণাত্মক তড়িৎদ্বার হয় ধনাত্মক চার্জযুক্ত চার্জযুক্ত কি ধনাত্মক চার্জযুক্ত কি আমাদের অ্যালুমিনিয়াম, তাই না? ধনাত্মক চার্জযুক্ত Al3+, Al3+, এটা কৃষ্ণ হয়, যা ইলেকট্রন অবশ্যই গ্রহণ করবে, যা ইলেকট্রন গ্রহণ করে, যা ইলেকট্রন গ্রহণ করে Al এ পরিণত হয়, Al ধাতু অবশ্যই ধাতুতে পরিণত হয়, Al ধাতুতে পরিণত হয়। এই শেষ আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অ্যালুমিনিয়াম ধাতু পাইলাম। এখন এখানে তো বিক্রিয়া দেওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা, নোডের বিক্রিয়া, কেতুদের বিক্রিয়াটা আমি এখানে লিখলাম Al3+, সামনের দুইটা যদি আমি দিই তাহলেও সমস্যা নেই, এখানে দিলাম চিহ্ন, তারপর না এখানে চিহ্ন দেওয়া যাবে না, এখানে তো নোড এবং কেতুর বিক্রিয়া হচ্ছে, তাই না? প্লাস দিলাম, ইলেকট্রন দিলাম, চিহ্ন দিলাম, Al শুধু। আচ্ছা, আর উপরে ছিল কি CO2 মাইনাস, তাই না? মাইনাস, এখন CO2 মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস দেওয়ার পর ইলেকট্রন দিলাম, এখানে চিহ্ন দিলাম, এখানে O2 গ্যাস দিলাম এখানে। ওকে, তাহলে এখানে যদি দেখো 3 দুগুণা 6, 3 2, 3 দুগুণা 6 দেখলাম, 6টা ইলেকট্রন, এখানে 3 দুগুণা 6, 6টা ইলেকট্রন। আবার যাই হোক, বিক্রিয়াটা করলাম, করার পর আমরা যদি এখানে লিখি সমস্যা নেই, হাফ হবে, এখানে 3/2, 3/2, এখানে হবে ডিভাইড 2, এখানে কি হবে ডিভাইড 2 হবে। যাই হোক, গেল আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের পালা। তাহলে আমি এটা যদি এখন মুছি, মুছলাম, এখন বলো তো ভাই তোমরা কি পারবে ধাতু নিষ্কাশনের যে মানে ইয়ে আছে আর কি পর্বটা? আমাদের তো স্ববিজারণ যেগুলো সেগুলো তো নিষ্কাশন করার প্রয়োজন নেই, আমাদের দুই ধাপ রয়েছে, দুই ধাপের মধ্যে হলো এই যে তোমার ইয়ে আর কি, প্রথমত অধিক সক্রিয়, দ্বিতীয়ত মধ্যম সক্রিয়গুলা। কম সক্রিয়গুলা আমরা এমনিতেই পাই আর কি, মানে নিষ্কাশিত অবস্থায় পাই। মধ্যম সক্রিয়গুলা তো আমি একটা করে দেখাইলাম, যা অন্যগুলাও সেরকম নিষ্কাশন করবে। মধ্যম সক্রিয়ের মধ্যে সম্ভবত 5 থেকে 6টা আছে আর কি। আর অধিক সক্রিয়গুলা এই এরকম বক্সাইডের মতো আছে, হালকা কিছু সম্ভবত ব্যতিক্রম আছে। ওই যে 3 নম্বর ধাপে সবার গলনাঙ্ক 1 নয়, পরিবর্তিত থাকতে পারে। আর এই যে শেষের দিকে যেটা আর কি, মানে এনোড এবং কেতুর বিক্রিয়ার মাধ্যমে যে নিষ্কাশন পদ্ধতিটা, এটা সেম থাকবে, প্রথমটা সেম থাকবে, 2 নম্বরটা তো আর 4টার মধ্যে যে কোনো একটা হবে সেম থাকবে, 3 নম্বরটা শুধু পরিবর্তন হতে পারে।
তাহলে আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই থাকুক, দেখা হবে অন্য কোনো ক্লাসে।